আমি কি স্বপ্ন দেখছি বন্ধুরা, নাকি আপনারাও স্বপ্ন দেখছেন? ভারত জিতে গেছে পঞ্চম টেস্ট ম্যাচ। ওভালে একটা অসাধারণ জয়লাভ ভারতীয় ক্রিকেট টিমের। ইংল্যান্ডকে মাত্র 6 রানের ব্যবধানে হারিয়ে দিয়ে এই তরুণ ইন্ডিয়া টিম ইংল্যান্ড সফরে 2-2 সিরিজ সমাপ্ত করল। ভাবতে অবাক লাগছে, মানে গায়ে চিমটি কাটতে হচ্ছে যে এটা ভেবে ভারত কি আদৌ সত্যি জিতে গেল। গতকালের কথা, গতকাল সন্ধেবেলা যখন টি টাইম ছিল তখন মনে হচ্ছিল যে ম্যাচটা ভারত হেরে গেল। কি দুঃখ, কি কষ্ট, পারলো না এত লড়াই করার পরেও। জরুট আর হ্যারি ব্রুক মনে হয় একাই ম্যাচটা হারিয়ে দিল। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস। ভাগ্য তো আছে, সঙ্গে আছে মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার ডাইহার্ট বোলিং। তাদের যে এফোর্ট, আমি তাদের নিয়ে কথা বলছি কিছুটা পরে। কিন্তু টি এর পর থেকেই ম্যাচটা যেন পরিবর্তন করতে শুরু করলো, আর তার সঙ্গে সঙ্গেই ভারত জিতে গেল এই ম্যাচটা। অসাধারণ জয়লাভ, মানে সবথেকে লোয়েস্ট এবং ন্যারোয়েস্ট মার্জিনে ভারতের এই জয়লাভ। এত বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত এই প্রথমবার এত কম রানের ব্যবধানে জয়লাভ করলো, মাত্র 6 রানের ব্যবধানে। এটা একটা রেকর্ড। এই রেকর্ড সত্যি যেন ইংল্যান্ডের মাটিতে নতুন অধিনায়ক শুভমন গিল লেড ভারতীয় দল কত যে রেকর্ড করলো। আর শুধু তো রেকর্ড নয়, এ যেন সারা ভারতবাসীর যে স্বপ্ন ছিল যে আজকের ম্যাচ জয়লাভ করবে তা দেখিয়ে দিল। তাই প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বন্ধুরা ভিডিওটা একটুও স্কিপ করবেন না। এই ভিডিওতে আজকের যে ক্রিকেট খেলা এবং আজকের যে ভারতের এই হারা ম্যাচ কিভাবে জিতে সিরিজ ড্র করার তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। তাই বন্ধুরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যখন পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল সকালবেলা, তখন ইকুয়েশনটা ছিল খুব সিম্পল। ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 35 রান, আর ভারতের দরকার ছিল 3 উইকেট। ওহো, আমি একটু ভুল বললাম, 3 উইকেট না, 4 উইকেট। কারণ আপনারা সকলেই জানেন ক্রিস ওকস কিভাবে ব্যাট করতে নেমেছিল। গতকাল যখন চতুর্থ দিনের শেষের দিকে ম্যাচটা চলছিল তখনই আমরা দেখেছিলাম ক্রিস ওকস কিন্তু তার ভাঙা শোল্ডার নিয়েও কিন্তু ইংল্যান্ড টিমের জার্সি গায়ে ব্যাট হাতে প্রস্তুত হচ্ছিল। তাই তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে ভারতকে কিন্তু 3টে উইকেট নয়, ভারতকে তুলতে হবে 4টে উইকেট, সে যতই ক্রিস ওকস তার চোট নিয়ে ব্যাট করতে আসুক না কেন। তাই ইকুয়েশনটা খুব সিম্পল ছিল। আর কালকে যখন ম্যাচটা শেষ হয় তখন কিন্তু ভারতের কাছে মোমেন্টামটা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে ব্যাড লাইটের জন্য ম্যাচটা বন্ধ হয়ে যায়। আসলে ক্রিকেট খেলায় মোমেন্টাম যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। কারণ চতুর্থ দিনে যখন সেকেন্ড সেশনের খেলাটা চলছিল তখন হ্যারি ব্রুক আর জো রুট যে খেলাটা খেলেছিল মনে হচ্ছিল ভারতের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু একটা মোমেন্ট যে ভারতের ক্রিকেটকে কালকের ম্যাচটা, এই ম্যাচটা জয়লাভের জন্য কতটা দরজা খুলে দিল সেটা ছিল আফটার টি জেকব বেথেলের একটা ব্যাড শট সিলেকশন। এই জেকব বেথেল বেন স্টোকসের জায়গায় এই ম্যাচটা খেলতে নেমেছিল, কিন্তু জেকব বেথেল নিজেকে কখনো মাপ করতে পারবে না। কারণ এই যে ম্যাচটা হলো, এখানে একটা সময় 42 রান দরকার ছিল, হাতে ইংল্যান্ডের 6-6টা উইকেট, ক্রিজে 17 রানকারী জো রুট এবং নবাগত ব্যাটসম্যান জেকব বেথেল। তারপরেই প্রসিদ্ধ কৃষ্ণার একটা বলে অ্যাটাকিং শট করে খেলতে গিয়ে জেকব বেথেল প্লে ডাউন হয়ে যায়। তারপর থেকেই যেন শুরু হয় ভারতীয় বোলিংয়ের আসল লড়াইটা। কি জানি কোনো একটা জাদু মন্ত্রে যেন মনে হলো যে ভারতের যে বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ যেন নিজেদের উজ্জীবিত করে তুলল। শুভমন গিলের হয়তো একটা পেপটক বা ভারতীয় দলের গৌতম গম্ভীরের সঙ্গে যে আলোচনা আফটার টি ভারতীয় টিমটাকেই বলতে দিল। জেকব বেথেল আউট হয়ে যাওয়ার পরেই অসাধারণ বল করতে শুরু করে। বেশ কয়েকটা ক্লোজ এলবিডব্লিউ আপিল হয়, কিন্তু কোনোটা আম্পায়ার্স কল বা কোনোটা ব্যাটসম্যানের ফেভারে গিয়েছিল। কিন্তু তারপরে জো রুটের উইকেটটা ছিল বেস্ট মোমেন্ট। আমি প্রথম থেকেই জানতাম এই জো রুট হচ্ছে এমন একটা প্লেয়ার, ইংল্যান্ড টিমের ব্যাকবোন বলা হয়। এই জো রুট যদি থাকে তাহলে কিন্তু ইংল্যান্ডকে হারানো অসম্ভব হয়ে যেত। কারণ অন্যদিকের ব্যাটসম্যানরা তখনই অ্যাটাকিং ব্যাট খেলতে শুরু করে যখন তারা বিলিভ করে যে অপর প্রান্তে আছে জো রুট। সত্যি জো রুট যেন শিকড় আঁকড়ে রাখে এই ইংল্যান্ড টিমটাকে। তাই জো রুট যখনই আউট হয়ে গিয়েছিল তখনই কিন্তু ওপেন হয়ে গিয়েছিল ডোরটা। আর
6 উইকেট পড়ে গেল, দরকার 4 উইকেট। এরকম একটা টান টান অবস্থায় চতুর্থ দিনের খেলা শুরু হলো। আর আজকে ম্যাচটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 35 রানের ইকুয়েশনটা যেন সঙ্গে সঙ্গে নেমে গেল 27 রানে। কিভাবে না, দিনের প্রথম বলটাই জেমি ওভারটন প্রসিদ্ধ কৃষ্ণাকে 4 মারল, তারপরের বলটা আবার ইনসাইড এজ লেগে 4, অর্থাৎ 8 রান কমপ্লিট, পড়ে থাকলো 27 রান। এই 27 রানটা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা মূল্যবান ছিল ইংল্যান্ডের টিমের কাছে বা ভারতীয় বোলিং লাইনআপের কাছে, সেটা ম্যাচের যে ইকুয়েশনটা, ভারতের যে 6 রানে জয়লাভ, সেখান থেকেই প্রমাণিত হয়। জেমি স্মিথ প্রথম দুটো ম্যাচে অসাধারণ ব্যাট করেছিল, কিন্তু কেবলমাত্র প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল না করতে পারার জন্য জেমি স্মিথকে আউট করলো মোহাম্মদ সিরাজ। তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ মিলে আউট করে দেয় ওভারটনকে। একটা সময় যখন কুমার সাঙ্গাকারা আম্পায়ারিং করছিল, জেমি স্মিথের ক্যাচটা ধরার পরে অনেকক্ষণ পরে থার্ড আম্পায়ার কল করলো, তখন কিন্তু কুমার ধর্মসেনার ওপর খুব রাগ হচ্ছিল। কিন্তু পর মুহূর্তেই যখন জেমি ওভারটনের এলবিডব্লিউ অ্যাপিলটা দেখলাম, আম্পায়ার্স কলে কুমার ধর্মসেনা আউট দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের ফেভারে গেল উইকেটটা, তখন মনে হলো যাক বাবা, অন্তত একটা ডিসিশন ইন্ডিয়ার ফেভারে গেল। কারণ ওই সময় জেমি ওভারটন কিন্তু খুব অ্যাটাকিং ব্যাট করতে শুরু করেছিল, 2-3টে 4 কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারত। তাই 8 উইকেট পড়ে গেল। তারপরে জস টংকে তো আউট করে দিল প্রসিদ্ধ কৃষ্ণা, অসাধারণ একটা ইয়ারকার বল। তারপরেই হলো ম্যাচের মোমেন্টাম। মনে হচ্ছিল ক্রিস ওকস কি ব্যাট করতে নামবে। 9 উইকেট পড়ে গেছে, দরকার 16 রান। তখন আমরা দেখলাম প্যাভিলিয়ন থেকে ব্যাট করতে আসছে ক্রিস ওকস। যতই অপোনেন্টের প্লেয়ার হোক ক্রিস ওকস, এই ক্রিস ওকসের জন্য একটা হ্যাটস অফ টু বানতে হয়। কারণ এই ভাঙা শোল্ডার নিয়ে ব্যাট করতে নামা যে কতটা কষ্টকর, তুমি ব্যাট ফেস না করলেও দৌড়ানোটা যে কতটা কষ্টকর, সেটা ক্রিস ওকস যখন নন স্ট্রাইকে ব্যাট করছিল তখনই আমরা দেখেছিলাম। সত্যি কথা, এই ছোটো ছোটো জিনিসগুলোই তো ক্রিকেট খেলাটাকে এত ভালোবাসিয়ে দেয়। আমরা দেখেছিলাম ঋষভ পান্ত ভাঙা গোড়ালি নিয়ে খেলেছিল, আমরা আজকে দেখলাম ক্রিস ওকস তার ভাঙা শোল্ডার নিয়েও ব্যাট করতে নামলো। আর আমি যখন বলছি গ্যাস অ্যাটকিনসন অ্যাটাকিং ব্যাট করতে শুরু করলো, 16 রান, হঠাৎ করেই একটা 6 মারল মোহাম্মদ সিরাজকে। হয়তো বাউন্ডারিতে সেই ক্যাচটা ধরতে পারত আকাশদীপ, কিন্তু ভাগ্য তখন সহায় ছিল না। 16 থেকে পরিণত হলো 10 রান। KL রাহুল একটা স্লিপে ক্যাচ মিস করলো, তখন কি মনে হচ্ছিল ভাগ্য দেবে কি লর্ডসের মতো এই ম্যাচটা আবারও হারিয়ে দেবে। তারপর ধীরে ধীরে 2 রান 1 রান করে এগিয়ে যাচ্ছে। লাস্ট বলে গাস অ্যাটকিনসনকে আউট করতে পারলো না ধ্রুব জুড়েল, নন স্ট্রাইকারেও আউট করতে পারলো না মোহাম্মদ সিরাজ, তাই ইজি রান আউটটা মিস করলো। তারপর দরকার 7 রান, মনে হলো গেল ম্যাচটা, কারণ ওভারে শেষ বলে রান নিয়ে নিল গাস অ্যাটকিনসন। পরের বলটা পুরোটাই ফেস করবে গ্যাস অ্যাটকিনসন, আর একটা মাত্র বড় হিট যদি লেগে যায় তাহলে 6 রান। 6 রান হলে ভারত তো আর ম্যাচটা জিততে পারবে না, তাহলে ম্যাচটা ড্র হয়ে যাবে, তাহলে আর সিরিজটা তো ড্র করা হবে না। তখন সিরিজটা ইংল্যান্ড 2-1 ব্যবধানে তো অ্যাটলিস্ট জিতে যাচ্ছে। তারপরেই এলো মোহাম্মদ সিরাজের সেই মোক্ষম একটা ইয়ার্কার। মানে পুরো টেস্ট সিরিজে মোহাম্মদ সিরাজ যে বল করেছে তার যেন পুরো প্রতিফলন হলো এই লাস্ট বলটায়। দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটটাও ছিল জ্যাক ট্রলির, মোহাম্মদ সিরাজের একটা অসাধারণ ইয়ার্কার। আর লাস্ট বলটাও দেখুন গ্যাস অ্যাটকিনসনকে একটা ইয়ার্কার মারল, আর সেখানেই উড়ে গেল গ্যাস অ্যাটকিনসনের অফ স্টাম্পটা শুধু উড়ল না, পুরো একদম আপরুট হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ভারতীয় টিম জয়লাভ করলো। মানে এই ম্যাচটা একটা হারা ম্যাচ কিভাবে জয়লাভ করতে হয় দেখিয়ে দিল ভারত। আজকে পঞ্চম দিনে সকলেই জানতো 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে যাবে, আইদার ইট উইল বি ইন ইংল্যান্ডস ফেভার অর ইন ইন্ডিয়াস ফেভার। কিন্তু ভারতীয় যে দর্শক তারা কিন্তু এসেছিল ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য, আর তাদেরকে কিন্তু খালি হাতে ফেরালো না শুভমন গিলের ভারতীয় টিম। হ্যাটস অফ টু মোহাম্মদ সিরাজ, হ্যাটস অফ টু প্রসিদ্ধ কৃষ্ণা। মোহাম্মদ সিরাজ 5 উইকেট তুলে নিল। একটা কথা আমি শুনেছিলাম খেলা শুরু হওয়ার আগে, মানে টেস্ট ম্যাচটা শুরু হওয়ার আগে, জাসপ্রীত বুমরা মেবি দেশে ফিরে যেতে চেয়েছিল। মোহাম্মদ সিরাজ বলেছিল, জাসি ভাই কেন তুমি ফিরে যাচ্ছ, তুমি ফিরে গেলে আমি 5 উইকেট নিলে কে আমাকে জড়িয়ে ধরবে। তখন জাসপ্রীত বুমরা বলেছিল, আমি কোথাও যাচ্ছি না বন্ধু, তুমি 5 উইকেট নাও, আমি আছি এখানেই। আর মোহাম্মদ সিরাজ যেন সেটাই প্রমাণ করলো, লাস্ট বলে নিল 5ম উইকেট। 5 ফর মোহাম্মদ সিরাজ। জাসপ্রীত বুমরারের আলিঙ্গন, পুরো টিম যেন মেতে উঠল। গৌতম গম্ভীরকে আনন্দিত লাগলো, শুভমন গিল, পুরো ইন্ডিয়ান স্পেকটেটার, ইন্ডিয়ান দর্শক যেন আনন্দে ভেসে উঠল। এই টেস্ট সিরিজটা ড্র কোনো অংশে জেতার থেকে কম নয়। একবার আপনারা ভেবে দেখুন তো, 3 নম্বর টেস্ট লর্ডস টেস্টটা যদি ভাগ্যদেবী সেদিন সহায় থাকতো, যদি ম্যাচটা জিততে পারতো,
তাহলে আজ 2-2 নয়, আজ ভারত সিরিজটা জিততো। প্রথম টেস্ট 371 রান চেস করে দিয়েছিল ইংল্যান্ড। তাই সব দিক থেকে ওভারঅল বিচার করলে কিন্তু ভারত কিন্তু প্রত্যেকটা টেস্ট ম্যাচই আধিপত্য রেখেছিল। একটা টেস্ট ম্যাচকেও কিন্তু ইংল্যান্ডকে ভালো খেলতে দেয়নি। ভাগ্যদেবী সহায় ছিল ইংল্যান্ডের, তাই তারা 2টো ম্যাচ জিততে পেরেছিল। ইন্ডিয়ার চতুর্থ ম্যাচটা জয় ছাড়া কি? টেস্টের চতুর্থ দিন, পঞ্চম দিনে ভারত টেস্টটাকে ড্র করেছিল। সেখান থেকে তারা সিরিজটাকে লাইভ রেখেছিল। আর আজকে যে পঞ্চম ম্যাচে ইতিহাস করে দেখালো, মনে হয় শতাব্দীর সেরা টেস্ট ম্যাচটা আজকেই হয়ে গেল। আমি দেখেছিলাম বাংলাদেশের সঙ্গে সেই ম্যাচটা, লাস্ট বলে 1 রান করতে পেরেছিল না, মুস্তাফিজুর রহমানকে আউট করেছিল মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচটা দেখে মনে হয়েছিল একটা রোমাঞ্চকর ম্যাচ। তারপরে দেখেছিলাম গাব্বা টেস্ট, গাব্বায় ঋষভ পান্ত কীভাবে জিতিয়ে দিয়েছিল। আর তার সঙ্গে আমি রাখবো আজকের ম্যাচটা। আমার মনে হয় গাব্বার থেকেও আজকের যে ম্যাচটা সেটা যেন অনেক বড়, কারণ এই ইন্ডিয়ান টিম একটা ট্রানজিশনের মধ্যে যাচ্ছে। এই ইন্ডিয়ান টিমে নেই বিরাট কোহলি, নেই রোহিত শর্মা, শুভমন গিল এই ইন্ডিয়া টিমটাকে তৈরি করে নিয়েছে। শুভমন গিল কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এই টিমটাকে। তাই এই ভারতীয় টিমের প্রতি আমরা কিন্তু আশা রাখতেই পারি। তাই বন্ধুরা, আজকে ভারতের খেলা কীরকম লাগলো একটু জানাবেন। আর মোহাম্মদ সিরাজের বোলিং আপনাদের কেমন লাগলো? সঙ্গে কিন্তু ভুলবেন না প্রসিদ্ধ কৃষ্ণাকেও, কারণ প্রসিদ্ধ কৃষ্ণারও আছে 4টে উইকেট, মোহাম্মদ সিরাজের 5, প্রসিদ্ধ কৃষ্ণার 4। আর আকাশদীপ যদি বোলিংয়ে ব্যর্থ হলো, কিন্তু 66 রানের ইনিংসটা কিন্তু মনে রাখবেন। তাই ভারতীয় ফাস্ট বোলিং এই ম্যাচটাকে জিতিয়ে দিল। হ্যাটস অফ টু ভারতীয় ফাস্ট বোলিং টিম। জাসপ্রীত বুমরার অভাবটা কিন্তু কোনো অংশেই দেখালো না ভারতীয় টিম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকেন একটু লাইক করবেন, শেয়ার করবেন আর অনেক অনেক কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানানোর একটা আগ্রহ অনেক বেড়ে যায়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।